আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ শাহরিয়ার হোসেন, পড়াশোনা করছি রুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমাদের থার্মোডাইনামিক্সের লেকচার 8। আমরা এর আগে মোট 60টি লেকচার নিয়েছি এবং এই 60টি লেকচারের ভিত্তিতে কী কী অ্যাডমিশন কোশ্চেন আসতে পারে ইঞ্জিনিয়ারিংয়ে লাস্ট ক্লাসে দেখছিলাম 17টা কোশ্চেন সলভ করছি। ইঞ্জিনিয়ারিংয়ে ঘুরে ফিরে এইরকমই কোশ্চেনগুলোই আসে, আর ভার্সিটিতেও সেম কোশ্চেন আসে, জাস্ট একটু আমাদের ইজি ইজি টাইপের কোশ্চেন আসে। তো আজকে আমরা শুরু করতে চাইতেছি দ্বিতীয় সূত্র দিয়ে। তো দ্বিতীয় সূত্রের আগে আমরা একটা জিনিস একটু রিকল করে নিই। আমরা প্রথম সূত্রে লিখছিলাম, মনে আছে? ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডিডাব্লিউ। এর দ্বারা কি বুঝাইতেছে এর দ্বারা আমার কি বোঝায়? আমি যদি কোনো একটা সিস্টেমের ডি কিউ পরিমাণ তাপ শক্তি দেই, আমার ডিইউ পরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে এবং ডিডাব্লিউ পরিমাণ কাজ হবে। এটা হচ্ছে আমার তাপগতিবিদের প্রথম সূত্র। তো এখানে আমি ডি কিউ কি জানি? একটা শক্তি, না তাপ শক্তি। ডি কিউ আমার একটা শক্তি, আর ডিইউ এটাও আমার একটা শক্তি, আর ডিডাব্লিউ যেহেতু কাজও কিন্তু এক প্রকারের শক্তি, যেহেতু জুল, কাজের একক জুল, তো এটাও একটা শক্তি, এটাও জুল, তাও এটা একটা শক্তি। তো এর থেকে আমরা কি বুঝতে পাইতেছি? যে আমি শক্তির বিনিময়ে শক্তি পাইতেছি, তো এটা বললে ভুল হবে না যে আমাদের তাপগতিবিদের প্রথম সূত্রটা আসলে শক্তির নিত্যতা সূত্রকেই নির্দেশ করে। শক্তির নিত্যতা সূত্র এর একটি বিশেষ রূপ। এটা বললে ভুল হবে না যে আমার শক্তির নিত্যতা সূত্রের একটি বিশেষ রূপ হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আমি শক্তির বিনিময়ে শক্তি পাইতেছি এবং একটা জায়গায় শক্তি ট্রান্সফার হইতেছে, আর একটা জায়গায় শক্তি হ্রাস পেতেছে। মানে আমার যদি দুইটা, ধরো এটা 10 ডিগ্রি সেলসিয়াস, 100 জুল আছে এটার মধ্যে, এটা 20 ডিগ্রি সেলসিয়াস, এটাতে 200 জুল আছে। এখন আমি ক্লাসগুলোতে বলছিলাম যে যেটা উচ্চ তাপমাত্রা সেটা থেকে আমার নিম্ন তাপমাত্রার দিকে তাপ শক্তির প্রবাহ হবে। অর্থাৎ আমি যদি একটা লাইন টেনে দিই এদের মধ্যে, আমার প্রবাহটা এদিকে হবে। কিন্তু আসলে প্রথম সূত্র না, এটা আমার ডিফাইন করতে পারে না। আমার প্রথম সূত্রটা আমাকে বলতে পারে না যে আমার আমার শক্তিটা কোথা থেকে কোথায় আমার স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হবে। এটা আমার প্রথম সূত্র বলতে পারে না। তো এর জন্য আমাদের দ্বিতীয় সূত্রের আবির্ভাব ঘটছে। তো দ্বিতীয় সূত্র আমাকে বলছে, যেখানে উষ্ণতা বেশি সে উষ্ণতার অঞ্চল থেকে নিম্ন উষ্ণতার অঞ্চলে শক্তির প্রবাহ ঘটবে স্বতঃস্ফূর্তভাবে। অর্থাৎ আপনি হবে, যদি তুমি একটা লাইন বানায় দাও তাদের মধ্যকার, তবে শক্তি স্বতঃস্ফূর্তভাবে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে প্রবাহিত হবে। এটা আমার তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বলতেছে। এবং আমি যদি আরেকটা উদাহরণ দিই, লাইক 10 ডিগ্রি সেলসিয়াস, এটাতে 100 জুল আছে, এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, এটাতে আমার 10 জুল আছে। এখন আমি লাইন টেনে দিলে অনেকের মাথায় হয়তো আসবে যে এটা যেহেতু তাপশক্তি বেশি, তো তাপশক্তিটা এখান থেকে এখানে প্রবাহিত হবে। কিন্তু আসলে এটা হয় না। আমার তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমাকে বলছিল কি, যে যেটা উষ্ণতা বেশি সেটা থেকে কম উষ্ণতার দিকে তাপশক্তি প্রবাহিত হবে স্বতঃস্ফূর্তভাবে। আমার তাপশক্তিটা বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তুর দিকে প্রবাহিত হবে। এটা আমার দ্বিতীয় সূত্রের কথা। তো এই কথাটা আমাদের প্রায় অনেকগুলা বিজ্ঞানী নিজের ভাষায় বলছে নিজের ভাষায় বলছে। তো তার মধ্যে যদি একজনের কথা আমি বলি, বিজ্ঞানী ক্লসিয়াসের বিবৃতিটা দেখো: বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু হতে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর করা সম্ভব হবে না। মানে এটা যদি আমি একটু বুঝাইতে যাই, ধরো এখানে আমি দুইটা ওই সেম বস্তু আঁকলাম। এটা আমার 10 ডিগ্রি সেলসিয়াস, এটাতে 100 জুল আছে। এটা আমার 25 ডিগ্রি সেলসিয়াস, এটাতে আমার 10 জুল আছে। এবং তার ভাষ্যমতে আমি কখনোই এই 10 ডিগ্রি সেলসিয়াস যে বস্তুর শক্তিটা, সেটা অন্য কোনো শক্তির সাহায্য ছাড়া এই 25 ডিগ্রি সেলসিয়াস বস্তুতে স্থানান্তরিত করতে পারবো না। আমাকে জোর করে কাজটা করতে হবে অন্য কোনো শক্তির সাহায্য নিয়ে। তো এর যদি আমি একটা ইজি উদাহরণ দেই, তোমরা এসি সম্বন্ধে তো জানো, এসি কি করে? ভিতরের গরম বাতাসটা টাইনা বাইরে গরম আবহাওয়াতে ওই বাতাসটা আবার ছেড়ে দেয়। মানে কি, আমার ভিতরে গরম বাতাসটা সে টাইনা আবার সেই গরম অবস্থাতেই ফেরত দিতেছে এবং আমার ভিতরের রুমটা ঠান্ডা হইতেছে।
কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু এটা হওয়ার কথা না। জানালা খুলে রাখলে কি তোমার এই গরম বাতাসটা কি আপনা আপনি বাইরে চলে যায়? এটা কিন্তু প্রকৃতপক্ষে হয় না। আমার একটা সিস্টেমের মাধ্যমে এটা করতে হইতেছে। সিস্টেমটা হচ্ছে এসি। অর্থাৎ আমি এসির মাধ্যমে কাজটা করতে পারতেছি। এসিটা যদি আমার না থাকতো তাহলে আমার কখনোই আপনা আপনি এই ঘটনা ঘটবে না। আমি এসির মাধ্যমে জোর করে ভিতরের গরম বাতাসটা বাইরে বাইরে ফালাই দিতেছি এবং ভিতরে বাতাসটা ঠান্ডা হয়ে যাইতেছে। তো আরেকটা উদাহরণ যদি দেই, বরফ। এটা ধরো আমার একটা বরফ। এই বরফটা যদি তুমি বাইরে রাখো পানিতে পরিণত হবে। পানিতে পরিণত হবে। আচ্ছা, ওই পানিটা যদি তুমি আবার বাইরে রাখো, বাইরে রেখে দাও, ওই পানিটা কি আবার বরফে পরিণত হবে? বরফে পরিণত হবে? বরফে পরিণত হবে? বরফে পরিণত হবে না। তাপশক্তি গ্রহণ কইরা বরফটা পানিতে পরিণত হয়েছে, কিন্তু এই পানিটা নিজে থেকে তাপশক্তিটা ছাইরা কখনোই বরফে পরিণত হবে না। আমাকে আবার এটা ফ্রিজে রাখতে হবে, যাতে এই পানি থেকে ফ্রিজটা যে তাপশক্তিটা শোষণ করে বরফে পরিণত করে। আপনা আপনি কিন্তু এই পানিটা বরফে পরিণত হবে না যদি আমি ফ্রিজে না রাখি। তো এটাই আসলে ক্লসিয়াস বলতে চেয়েছে যে বাইরের শক্তি ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে, বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু হতে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপ স্থানান্তর করতে পারবো না। তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এই দুইটাই। এখানে কেলভিনের বিবৃতিও তেমন একটা প্রয়োজন নাই। কার্নোর বিবৃতি আর ক্লসিয়াসের বিবৃতি আমাদের অনেক দরকার। তো ক্লসিয়াসের বিবৃতিটা আসলে তোমার যদি কলেজের এক্সাম বা যে কোনো এক্সামে যদি বলতে চায় যে একটা বিবৃতি লেখো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের, যদি নাম মেনশন করে না দেয় যে কেলভিনের বিবৃতি লেখো, প্লাঙ্কের বিবৃতি লেখো, যদি নাম মেনশন না করে, তো অবশ্যই ক্লসিয়াসের বিবৃতিটা লেখাটাই ভালো। তো কার্নোর বিবৃতি, কার্নো কি বলছে? কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সম্পূর্ণ বা পুরোপুরিভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার মতো যন্ত্র তৈরি সম্ভব না। আসলে এই কথাটা আমাদের এই কথাটাই, কিন্তু এটা অন্যভাবে বলছে। এই কথাটা বোঝার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, তা হচ্ছে প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তো নিচে আমি লিখে দিছি প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি। প্রত্যাবর্তী প্রক্রিয়া যা হচ্ছে উভমুখী প্রক্রিয়া, আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া একমুখী প্রক্রিয়া। সংজ্ঞাটা পড়ি। সংজ্ঞায় কি বলছে? যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয়, সেই প্রক্রিয়াকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়া যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না, অর্থাৎ সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীতমুখী হয় না, তাকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। এখন অনেকে বুঝে না প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা কি। একটা উদাহরণ দিলে অবশ্যই বুঝবা। উদাহরণটা ধরো, এই তোমার কাছে একটা গ্লাস আছে। এই যে গ্লাস, এই গ্লাসে ধরো আমার পানি আছে। এই গ্লাসে আমার পানি আছে। এই গ্লাসের পানির তাপমাত্রা আমি ধরলাম 10 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি যদি এই পানিটাকে 100 জুল তাপ দেই, 100 জুল তাপ দিই, তখন এই পানিটা ধরো আমার এই পানিটা এই পানিটার তাপমাত্রা হইব আমার ধরো 25 ডিগ্রি সেলসিয়াস। এখন সেম ভাবে যদি আমি এই 25 ডিগ্রি সেলসিয়াস পানি থেকে 100 জুল পরিমাণ তাপমাত্রা টেনে বের করি, এখানে যেহেতু আমি তাপমাত্রা দিছি তো প্লাস, আমি টেনে যদি বের করে বাইরে ছেড়ে দিই আমার -100 জুল, তাহলে আবার আমার এই 10 ডিগ্রি সেলসিয়াসের পানিটাই আমি ফেরত পাইতেছি। এটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। মানে প্রক্রিয়াটা বিপরীত মুখে প্রত্যাবর্তন করতেছে এবং প্রতি ধাপে এই যে আমি যে যে কাজটা করে এটাকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বানিয়েছি, ঠিক বিপরীত একটা কাজ করে আমি 10 ডিগ্রি সেলসিয়াস পানিতে আবার রূপান্তরিত করছি। এটা হচ্ছে আমার প্রত্যাবর্তী প্রক্রিয়া। এটা আমার প্রত্যাবর্তী প্রক্রিয়া। তো অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা কি? তো অনেকে বুঝতে পারতেছে এটার বিপরীত। তো কি হবে? ধরো আমি আবারও সেম উদাহরণটা দিই। আমার কাছে একটা গ্লাস আছে, গ্লাসে পানি আছে। গ্লাসে পানি 10 ডিগ্রি সেলসিয়াস। এখন এখানে আমি করলাম 100 জুল তাপমাত্রা দিলাম। তো পানির তাপমাত্রাটা হইল আমার পানির তাপমাত্রা হইল আমার 25 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি আবার টাইনা এখান থেকে 100 জুল তাপমাত্রা বের করলাম, কিন্তু এখন আমার এই পানিটা এখন 12 ডিগ্রি সেলসিয়াস। তো এটা কি আমার প্রত্যাবর্তী প্রক্রিয়া হইল? আমি কি আমার আগের অবস্থাটা ফেরত পাইছি? আমি আমার আগের অবস্থাটা ফেরত পাইনি। অর্থাৎ
আমি এখানে কিন্তু ঠিকই 100 জুল তাপমাত্রা যখন দিছি, পরবর্তী আবার 100 জুল তাপমাত্রা আমি কেড়ে নিছি, অর্থাৎ আমার কাজের ফলাফল সমান হয়েছে এবং বিপরীত হয়েছে। কাজের ফলাফল সমান এবং বিপরীত হয়েছে, কিন্তু আমি আমার যে আগের পর্যায়টা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি যাইতে পারি নাই। এটা হচ্ছে আমার অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এটা সিম্পল একটা যদি কথা বলি তা হচ্ছে কি, আমি যাই করি না কেন আমার পূর্বের অবস্থানটা আবার ফিরে আসতে হবে, এবং মোট কাজ এখানে আমার এটা যদি W1 ধরি, এটা আমার W2 ধরি, আমার W ইকুয়াল টু হবে W1 প্লাস W2 ইকুয়াল টু আমার 0 হতে হবে। তবে এটা আমার প্রত্যাবর্তী প্রক্রিয়া হবে। যদি আমার নিট কাজ ইকুয়াল টু 0 হয়ে যায় তবে এটা আমার প্রত্যাবর্তী প্রক্রিয়া। আর এখানে আমার নিট কাজ 0 হয়েছে, কিন্তু আমি আমার সেম অবস্থায় ফিরে আসতে পারি নাই। এটা আমার সেম অবস্থায় ফিরে আসছে, তাই এটা আমার প্রত্যাবর্তী প্রক্রিয়া হয়েছে। এটা নিট কাজ। নিট কাজ যদি আমি W1 প্লাস W2 ধরি, তো আমার কি এটা 0 হয়েছে, কিন্তু আমি কি আমার পুনরাবস্থায় ফেরত যাইতে পারি নাই। তো এখান থেকে আমার আবার করতে হইতো কি, আমি এখান থেকে আবার ধরো 10 জুল পরিমাণ যখন তাপ শক্তিটা নিয়ে নিছি, তখন আমার 10 ডিগ্রি সেলসিয়াসে গেছে। তো এক্ষেত্রে আমার নিট কাজ কত হইল? আমার নিট কাজ W1 প্লাস W2 প্লাস W3। তো এখানে আমার 100 জুল মাইনাস 100 জুল আমি টানছি, তারপর আবার 10 জুল আমি টানছি। তো এখানে আমার কত আসে -10 জুল। তো এখানে দেখো আমার এটা সাইকেলটা পূর্ণ হয়েছে, মানে আমার সাইকেলটা পূর্ণ হয়েছে। এখানে দেখো আমি একটা জিনিস দেখাই, এখানে কিন্তু আমার সাইকেলটা পূর্ণ হয়েছে, অর্থাৎ আমি এখান থেকে এখানে গেছি, আবার এখান থেকে এখানে ফেরত আসতে পারছি, এবং আমার নেট কাজ 0 হয়েছে। অর্থাৎ আমার দুইটাই হয়েছে, এটা একটা চক্রবর্তী প্রক্রিয়া, একটা চাক্রিক প্রক্রিয়া। এখানে আমার কাজ 0, এটা প্রত্যাবর্তী, এটা আমার প্রত্যাবর্তী। এবং এখানে দেখো, এখানে আমার এই যে চক্র কিন্তু হয়েছে, আমার একটা চক্র তৈরি হয়েছে। আমি এখান থেকে এখানে গেছি, এখান থেকে এখানে গেছি, আবার আবার আমি আমার সিমিলার সেই জায়গাটায় ফেরত আসতে পারছি। এটাই আমার চক্র হয়েছে। এখানে দেখো, এখানে আমার চক্র উৎপন্ন হয়েছে, W ইকুয়াল টু 0, এটা হয়েছে। কিন্তু এখানে আমার চক্র হয়েছে, কিন্তু W ইকুয়াল টু 0 এটা হয় নাই। তো এটা অবশ্যই আমার অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এটা আমার অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তো আমরা বুঝতে পারলাম হয়তো প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা কি। তো প্রত্যাবর্তী এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার পার্থক্যটা এখানে আমি লিখে দিছি, এটা একদম ইজি, তোমরা পড়লেই বুঝতে পারবা। তো আমি নেক্সট টপিকে মুভ করি। তা হচ্ছে তাপীয় ইঞ্জিনটা কি? যে যন্ত্র তাপ শক্তিটাকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে তাপ ইঞ্জিন বলে। আমাদের তাপ শক্তিটা আমরা কখনোই ইজিলি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত করতে পারি না। তাপ শক্তিটা এমনি রাখতে থাকলে না, সেটা পরিবেশের সাথে বিলীন হয়ে যায়, পরিবেশে অন্য শক্তিতে রূপান্তরিত হয়। কিন্তু আমরা চাইলে সেটাকে সহজে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারি না। তো যান্ত্রিক শক্তিতে সেটা রূপান্তরিত করার জন্য আমাদের আসলে দরকার পড়ে একটা ইঞ্জিন। সেই ইঞ্জিনটা করে কি, সেই তাপমাত্রাটা নিয়ে একটা অন্য শক্তিতে রূপান্তরিত করে, একটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। তো ইঞ্জিন করে কি, ইঞ্জিন একটা উৎস হতে আমার Q1 পরিমাণ তাপশক্তি নেয়, W পরিমাণ কাজ করে, Q2 পরিমাণ তাপশক্তি পরিবেশে ছেড়ে দেয়। অর্থাৎ আমার কাজ আসে কত, W ইকুয়াল টু Q1 মাইনাস Q2। আমি যদি Q1 থেকে Q2 বাদ দিই, তাহলেই তো আমার W পরিমাণ কাজ হয়েছে ওই তাপশক্তি দ্বারা। তো এটা হচ্ছে আমার সূত্র। তো এখানে আমি ডায়াগ্রামটা এইভাবে দিয়ে রাখছি। এখানে কি বলছে ডায়াগ্রামে দেখো, একটু কালারটা আমি যদি চেঞ্জ করে নিই, এখানে দেখো কি বলছে, T1 হাই টেম্পারেচার হিট সোর্স, অর্থাৎ যেটা আমার এটা কি আবার, এটা হচ্ছে আমার তাপ উৎস, এটা T1 তাপমাত্রার। এটা আমার কি বলছে, T2 লো টেম্পারেচার হিট সিঙ্ক, এটা হচ্ছে আমার তাপ গ্রাহক এটা হচ্ছে আমার T2। এখান থেকে কি করে, আমার ইঞ্জিনটা T1 তাপমাত্রার উৎস হতে Q1 পরিমাণ তাপ শক্তি গ্রহণ করে, এবং W পরিমাণ কাজ করে, এবং তাপগ্রাহকে Q2 পরিমাণ তাপ শক্তিটা ছেড়ে দেয়। তো এখান থেকে এই যে দেখতে পাইতেছে যে আমার Q1 পরিমাণ তাপ শক্তি গ্রহণ করছে, Q2 পরিমাণ তাপ শক্তিটা সে পরিবেশে ছেড়ে দিতেছে, এবং ইঞ্জিন হইতে আমার W পরিমাণ কাজ সম্পাদন হয়েছে। তো এখান থেকে আমরা ওই যে পাই W ইকুয়াল টু কি, Q1 মাইনাস Q2, এটা হচ্ছে আমার
ইঞ্জিন দ্বারা কৃত কাজের সূত্রটা, ইঞ্জিন কতটুকু কাজ করছে। তো এটা ইজি টপিক, এটা এতটুকুই। আমরা নেক্সট টপিকে মুভ করি, তা হচ্ছে কার্নো ইঞ্জিন। তো কার্নো ইঞ্জিনটা কি? কার্নো ইঞ্জিন হচ্ছে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার জন্য সাদি কার্নো সকল দোষ ত্রুটি মুক্ত একটি আদর্শ যন্ত্রের পরিকল্পনা করেন, তাকে কার্নো ইঞ্জিন বলা হয়। এটা আদর্শ কেন? কারণ এখানে যখন তুমি কোনো কিছু ইনপুট দিবা, মানে কোনো একটা তাপ শক্তি, ধরো 100 জুল যদি তুমি ইনপুট দাও, তোমার 100 জুলটাই তোমার কাজে রূপান্তরিত হবে কার্নোর মতে। কিন্তু বাস্তবে কিন্তু আমাদের আসলে যে তাপ ইঞ্জিন সেগুলার এফিসিয়েন্সি 25%-এর মতো হয়। লাইক তুমি 100 জুল যখন দিতেছো সেটা আমার 25 জুল কাজে রূপান্তরিত করবে, এবং যে 75 জুল শক্তিটা ছিল সেটা সে লস করে দিবে, অর্থাৎ আমার পরিবেশের সাথে মিশে যাবে। অর্থাৎ ধরো ওই যে ইঞ্জিনটা গরম হইতেছে, ইঞ্জিনের বাইরের অংশটা গরম হইতেছে, ওভারহিটেড হইতেছে, এই 75 জুলের কারণে হইতেছে, কিন্তু আমার যে কাজের কাজ 25 জুল হইতেছে। তো এই জন্যই সেরকম একটা যন্ত্র পরিকল্পনা করছে যেটার কোনো ত্রুটি থাকবে না, সেখানে তুমি যতটুকুই তাপ শক্তি দিবা সেটা সম্পূর্ণটাই সে কাজে রূপান্তরিত করবে। এখন এই কার্নো ইঞ্জিনের 4টা অংশ এখানে আমি খুব সুন্দর বাংলা ভাষায় লিখে রাখছি, এগুলা পড়লেই বুঝতে পারবা। তো আমি জাস্ট নিজের মতো করে একটু একটু বুঝাই চলে যেতেছি নেক্সট টপিকে, কারণ আমাদের কার্নো ইঞ্জিনটা বুঝার আগে আসলে কার্নো চক্র বুঝা লাগে। তো কার্নো ইঞ্জিনে মোট 4টা অংশ থাকে, একটা হচ্ছে সিলিন্ডার, এবং সিলিন্ডারের সাথে একটা পিস্টন থাকবে। পিস্টনটা আমি পি দ্বারা প্রকাশ করলাম, এই যে পিস্টন, এটা আমার পিস্টন। আর এই যে দাক্কাটা অংশ, এই দাক্কাটা অংশ হচ্ছে আমার তাপ কুপরিবাহী অংশ, তাপ কুপরিবাহী, তাপ কুপরিবাহী অংশ। আর এই যে লাইন দেখতেছো, লাইনের উপরে কন্ডাক্টিং লেখা, এই যে লাইন, এই যে লাইন, এই লাইন হচ্ছে আমার তাপ সুপরিবাহী। কন্ডাক্টিং দ্বারা বুঝাইতেছে আমার তাপ সুপরিবাহী। আর এই যে সোর্সের তাপমাত্রা হবে আমার T1, মানে এটা আমার তাপ উৎস, এবং সিঙ্ক হচ্ছে আমার তাপ গ্রাহক, এটার তাপমাত্রা হবে আমার T2। আর এখানে যে কার্যনির্বাহী বস্তু, অর্থাৎ যে গ্যাসটা থাকবে সেই গ্যাসটা হবে আমার আদর্শ গ্যাস, যেটা PV=NRT সূত্র মানবে, PV=NRT সূত্র মানবে। যে সূত্র, যেই গ্যাস এই সূত্র মানে সেটা আদর্শ গ্যাস। তো এখানে একটা আদর্শ গ্যাস আছে। আর এই যে স্ট্যান্ড সম্পূর্ণ হচ্ছে আমার ইনসুলেটিং পদার্থ দ্বারা, অর্থাৎ আমার এটা সম্পূর্ণটাই তাপ কুপরিবাহী কোনো পদার্থ দ্বারা তৈরি, যাতে কোনো প্রকারের তাপ শক্তি এখান থেকে বের হতে না পারে। তো এই এতটুকুই আমাদের আগে কার্নো চক্র বুঝতে হবে, তারপর আমরা কার্নো ইঞ্জিনটা বুঝবো। তো কার্নো চক্র কি? যে বিশেষ প্রক্রিয়ায় কাজ করে একটি আদর্শ তাপ ইঞ্জিন তথা কার্নো ইঞ্জিন অবিরাম শক্তি সরবরাহ করে আদি অবস্থায় ফিরে আসতে পারে, তাকে কার্নো চক্র বলে। কার্নো চক্রের প্রত্যাবর্তী প্রক্রিয়ার মাধ্যমে কার্যনির্বাহী বস্তু উৎস থেকে তাপ গ্রহণ করে একটি নির্দিষ্ট চাপ, আয়তন ও তাপমাত্রা হতে আরম্ভ করে একটি সমষ্ণ প্রক্রিয়া সম্প্রসারণ ও একটি রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্প্রসারণ, এবং একটি সমষ্ণ সংকোচন ও একটি রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে তাপের কিছু অংশ কাজে রূপান্তরিত করে, এবং বাকি অংশ তাপগ্রাহকে বর্জন করে আদি অবস্থায় ফিরে আসে। এখানে আমার কার্নো চক্রে তিনটা মেইন পয়েন্ট, আমার কার্নো চক্রে তিনটা মেইন পয়েন্ট। এখানে আমি লিখে দিই তিনটা মেইন পয়েন্ট, 1 2 3। প্রথমত এটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। আমার প্রত্যাবর্তী প্রক্রিয়া হওয়ার পরও এটা কিন্তু কাজ সম্পাদন করবে, এবং কাজ সম্পাদন তো করবে, সাথে সে আগের অবস্থায় ফিরে আসবে। এবং এখন কার্নোর এই জিনিসটা বানানোর কি দরকার ছিল? আচ্ছা ধরো কার্নো চাইছে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় সে একটা গ্যাসকে কাজ করাবে, এবং একটা কাজ হবে, এবং সেই কাজটা প্রত্যাবর্তী প্রক্রিয়ায় হবে। এখন সে করলো কি? একটা সমচাপ প্রক্রিয়া কাজ করলো। আমার এটা পি এবং এটা ভি, সমচাপ প্রক্রিয়া কাজ করলো। এখন এটা যদি আমার 1 নম্বর অংশ হয়, এটা 2 নম্বর অংশ, তো 1 থেকে 2-তে গেছে। তো এখানে দেখো আমার নিচে যে ক্ষেত্রটা উৎপন্ন হয়েছে, আমার কাজ হয়েছে। কিন্তু আমার শুধু 1 থেকে 2-তে গেছে, আমার অর্ধচক্র সম্পূর্ণ হয়েছে। 2 থেকে আবার যদি 1-এ যায় তবে সেটা আমার পূর্ণচক্র হবে, এবং সেটা প্রত্যাবর্তী প্রক্রিয়া হবে। তো সে আবার করলো কি? 2 থেকে আবার 1-এ গেল, এই যে 2 থেকে আবার 1-এ গেল, এবং 2 থেকে 1-এ যাওয়ার কারণে আবার কিন্তু নিচে আরেকটা ক্ষেত্র উৎপন্ন হয়েছে। কিন্তু এই ক্ষেত্রটা হচ্ছে পরস্পরের বিপরীত, মানে 1 থেকে যখন 2-তে গেছে, আবার 2 থেকে যখন 1-এ যেতেছে, এরা পরস্পরের বিপরীত। যেহেতু আমার 1 থেকে 2-তে গেছে, আয়তন বাড়ছে, তাই আমার কাজটা হবে পজিটিভ। 2 থেকে যেহেতু 1-এ গেছে, যেহেতু আয়তন কমছে, তো কাজটা আমার নেগেটিভ, এবং পরস্পরের সমান। তো আমার নিট কাজ W=0 হইতেছে। সে কাজ পাইতেছে না, সমচাপ প্রক্রিয়ায় কাজ পাইলো না। তখন সে আবার করলো কি? সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে একটু ট্রাই করলো। সমষ্ণ প্রক্রিয়াতে এখান থেকে এইভাবে আমার গ্রাফটা 1 থেকে 2-তে গেছে,
এবং নিচে আমার এই যে কাজ হয়েছে, নিচে আমার কাজ হয়েছে, এটা আমার ভি, এটা আমার পি। এখন নিচে আমার কাজ হয়েছে। সিমিলারলি যেহেতু এটা অর্ধচক্র সম্পন্ন করছে, তো আবারও সে 2 থেকে 1-এ যাবে, সেম রাস্তায়, সেম রাস্তায় 2 থেকে 1-এ যাবে, 2 থেকে 1-এ যাবে। তো 2 থেকে যখন 1-এ গেছে, তো সেম সেম কাজটাই হয়েছে না? কিন্তু সেই কাজটা কিন্তু পরস্পরের একদম বিপরীত। মানে আমার 1 থেকে যখন 2-তে গেছে আমার কাজ হয়েছে পজিটিভ, আবার যখন 2 থেকে 1-এ যাইতেছে তখন আমার কিন্তু কাজটা নেগেটিভ, এবং মোট কাজ ডাব্লিউ নেট ইজিক্যাল টু কিন্তু আমার 0 হইতেছে, আমার কাজ সে পাইতেছে না। তো এর জন্য সে এরকম একটা চক্রের পরিকল্পনা করলো, যেই চক্র দ্বারা সে কাজও পাবে, আগের অবস্থানে জিনিসটা ফিরে যাবে, এবং পুরা চক্রটা আমার প্রত্যাবর্তী প্রক্রিয়া হবে, পুরো চক্রটা আমার প্রত্যাবর্তী প্রক্রিয়া হবে। এবং সেই চক্রের 4টা ধাপ বা 4টা পর্যায় থাকবে। প্রথম হবে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারণ ঘটাবে গ্যাসটার, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া আবার প্রসারণ ঘটাবে। সমষ্ণ প্রক্রিয়ায় সেই গ্যাসটা আবার সংকোচন ঘটাবে, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সে আবার এই আগের আয়তনে ফিরিয়ে আনবে জিনিসটা। তো নিচে আমি যদি গ্রাফটা একটু নিচে থেকে এঁকে দেখাই এবং বুঝাই জিনিসটা কেমন হবে। আমার প্রথমে একে ছিল অবস্থায়, তো 1 থেকে করলো কি, সে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারণ ঘটাইলো গ্যাসটা, গ্যাসটা প্রসারণ ঘটায়া 1 থেকে 2-তে গেল, 1 থেকে 2-তে গেল, 1 থেকে 2-তে গেল। তো এই ক্ষেত্রে আমার ডি কিউ ইজ ইকুয়াল টু তো ডিইউ প্লাস ডিডাব্লিউ। কিন্তু আমরা জানি যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, এখানে কোনো প্রকারের তাপমাত্রা চেঞ্জ হবে না। তো আমার কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ আমি লিখতে পারি, তাই না? কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ আমি লিখতে পারি। এখন এখানে যেহেতু আমার আয়তনটা বাড়ছে, ভি এক্সিস বরাবর আমার আয়তনটা বাড়ছে, তো আমার এখানে কাজটা অবশ্যই পজিটিভ। কাজ যদি পজিটিভ হয়, আমার অবশ্যই কিউটা পজিটিভ। তো কিউ কখন পজিটিভ হয়? যখন সিস্টেমে তাপ প্রবেশ করে। তো এখান থেকে আমরা বুঝতে পাইতেছি যে আমার প্রথম প্রক্রিয়ায় সিস্টেমে Q1 পরিমাণ তাপশক্তি প্রবেশ করছে, Q1 পরিমাণ তাপশক্তি প্রবেশ করছে। এবং নিচে এই যে দেখো, এই যে নিচে নিচে আমার একটা ক্ষেত্র উৎপন্ন করছে না? এই নিচে ক্ষেত্র, এই ক্ষেত্রটা আমার হচ্ছে প্রথম প্রক্রিয়ায় কাজ। প্রথমে এটা আমার ধরি আমি W1 ইজ ইকুয়াল টু আমার পজিটিভ একটা কাজ হয়েছে, W1 আমার পজিটিভ একটা কাজ হয়েছে। এবং দ্বিতীয় প্রক্রিয়ায় সে কি করলো? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সে গ্যাসটাকে আবার প্রসারণ ঘটাইতে দিল। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা কি একটু দাঁড়ানো হয়, একটু খাড়া হয়। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া সে 2 থেকে করলো কি 3-এ গেল, 2 থেকে 3-এ আমার অ্যারো চিহ্নটা এই সাইডে, আয়তন যেহেতু বাড়ছে। তো এখানে আমরা যদি লিখি ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, এটা কি হয়েছে? আমার সমষ্ণ প্রসারণ, সপ্র লিখলাম, এটা আমার রু প্র, রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ। আচ্ছা একটু সুন্দর করে লিখি, এখানে আমার রু প্র, আমার রুদ্ধতাপীয় প্রসারণ হয়েছে। তো ডিডাব্লিউ, ডি কিউ ইজ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডাব্লিউ। এখান থেকে আমার ডি কিউ কি 0 না? কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমার কখনোই তাপমাত্রা, তাপের চেঞ্জ হবে না, অর্থাৎ 0 ইজ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডাব্লিউ। এখন আমার প্রশ্ন, এখানে কোনটা পজিটিভ হবে, কোনটা নেগেটিভ হবে? কোনটা পজিটিভ হবে, কোনটা নেগেটিভ হবে? আচ্ছা এখানে দেখো, আমার 2 থেকে 3-এ গেছে, 2-এর যে একটা আয়তন এবং 3-এর আয়তন দুইটা কি সেম? 2-এর আয়তনটা কম না, 3-এর আয়তনটা বেশি, অর্থাৎ আমার আয়তন বাড়ছে। আয়তন বাড়লে কি হয়? আমার কাজ পজিটিভ হয়। যেহেতু ডিডাব্লিউ পজিটিভ, তো অবশ্যই এটা আমার নেগেটিভ হতে হবে। তো এখান থেকে আমরা পাইতেছি কি, ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডিইউ। তো এখানে আমার 2 নাম্বার ধাপে আমার ডাব্লিউ টু ইজ ইকুয়াল টু কি হবে? পজিটিভ, কারণ আমার কাজটা হয়েছে পজিটিভ, আমার ডাব্লিউ টু হয়েছে পজিটিভ। তো এখানে দেখো, এই নিচে নিচে কিন্তু আমার আরেকটা ক্ষেত্র উৎপন্ন করছে। তো 2 প্রক্রিয়া মিললে আমার কিন্তু পুরো এই নিট কাজটা হয়েছে, 2 প্রক্রিয়াটা মিললা। কিন্তু আমার কিন্তু এখানে প্রক্রিয়াটা শেষ হয় নাই। এখন সে করছে কি, সে করছে এখানে সমষ্ণ প্রক্রিয়া সংকোচন ঘটাইছে, সমষ্ণ প্রক্রিয়া সংকোচন ঘটাইছে। সমষ্ণ প্রক্রিয়া সংকোচন ঘটাইতে হলে কি হবে? আমার আবার রিভার্স প্রক্রিয়া যেতে হবে, মানে আমার পিছনে যেতে হবে, আমার আয়তনটা কমাইতে হবে। প্রসারণ কখন হয়? যখন আমার আয়তন বাড়ে। সংকোচন কখন হয়? যখন আমার আয়তন কমে। আমার আয়তন কমতে হলে আমার সমষ্ণ প্রক্রিয়ায় সে এভাবে আয়তনটা কমাইছে, আয়তনটা সেইভাবে কমাইছে। তো যেহেতু আমার 3 থেকে 4-এ গেছে, ধরলাম আমার 4 নাম্বার পয়েন্টে গেছে, তো আমার অ্যারো চিহ্নটা এই সাইডে হবে। তো এখন এখন এখানে আমার যেহেতু আয়তন কমছে, আমার কাজটা কি নেগেটিভ হবে না? তো আমি 3 নাম্বার পয়েন্টের জন্য লিখলাম ডি কিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখন কিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ না? এবার আমার যেহেতু আয়তন কমছে, আমার কাজ নেগেটিভ, কাজ নেগেটিভ। তো কাজ নেগেটিভ হলে কি, আমার কিউ নেগেটিভ। তো এর থেকে আমরা কি বুঝতে পাইতেছি? আমার সিস্টেমটা তাপ হারাইছে, সিস্টেমটা আমার তাপ হারাইছে। এবং আমরা জানি যে
ইঞ্জিন কি করে, কিউ ওয়ান পরিমাণ তাপমাত্রা নেয়, কিউ টু পরিমাণ তাপমাত্রা বর্জন করে। তো এখান থেকে সে কিউ টু পরিমাণ তাপ বর্জন করে দিছে। এবং আমার 4 নাম্বার পয়েন্টে যদি আমি টেম্পারেচার ধরি T2, যদি আমার টেম্পারেচার ধরি T2, আমরা একটু পরে দেখাবো T2 T1 কি হয়, P1 P2 সবকিছু মানে সবকিছু আমরা চিহ্নিত করে দিব, তখন আমরা দেখবো তাপমাত্রা এটা কতটুকু হয়। তো এইখানে আমার তাপমাত্রাটা কম, এখানে আমার তাপমাত্রা কমে গেল। প্রথম পর্যায়ে আমার তাপমাত্রা বাড়ানো ছিল কারণ আমার এখানে Q1 পরিমাণ তাপমাত্রা ইনপুট হয়েছে, এবং 4 নাম্বার পয়েন্টে আমার Q2 পরিমাণ তাপমাত্রা যেহেতু বাইরে হয়েছে, তো আমার এখানকার তাপমাত্রা কমে গেছে। তো আমার 3 নাম্বারে অর্থাৎ আমার W3 কি হবে, নেগেটিভ। W3 হবে আমার নেগেটিভ। আমি একটু আলাদা করে এগুলো হাইলাইট করে দিই। W3 আমার কি নেগেটিভ। এখন সে করছে কি, রুদ্রতাপীয় প্রক্রিয়ায় সংকোচন করছে। আবার রুদ্রতাপীয় প্রক্রিয়া সংকোচন, আমার 3 নাম্বার এটা কি ছিল, সমষ্ণ স স স স স লিখলাম, মানে সমষ্ণ সংকোচন, সমষ্ণ প্রসারণ, রুদ্রতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন। এবং রুদ্রতাপীয় প্রক্রিয়ায় সে আবার সংকোচন করছে, এবং এখানে সে আবার আগের অবস্থায় ফিরে গেছে। অর্থাৎ আমার 4 থেকে 1-এ গেছে, 4 থেকে 1-এ গেছে। 4 থেকে যখন 1-এ গেছে, তখন কিন্তু আবার আমার আয়তন কমছে। তো আয়তন কমলে কি হয়, আমার কাজটা ঋণাত্মক হয়, এবং এটা কি আমার রুদ্রতাপীয় সংকোচন, রুশ। এখন আমি এখান থেকে যদি একটা জিনিস বলি, আমি যদি এই সাইড বরাবর 3 নাম্বার ক্ষেত্রে, 3 নাম্বার সাইকেলের ক্ষেত্রে আমি চিন্তা করি, এখানে আমার একটা ক্ষেত্র উৎপন্ন হয়েছে না, এই ক্ষেত্রটা কিন্তু ওই প্রথমটা নেগেটিভ, মানে এখান থেকে আমার যে ক্ষেত্রটা বাদ হয়ে যাবে, এখান থেকে আমার ক্ষেত্রটা বাদ হয়ে যাবে, এখান থেকে আমার ক্ষেত্রটা সরে যাবে, এখান থেকে আমার ক্ষেত্রটা সরে যাবে। কারণ কি, পরস্পরের বিপরীত কাজ হয়েছে। আমার এই বরাবর পজিটিভ কাজ হয়েছিল, এই বরাবর নেগেটিভ কাজ হয়েছে, তো এটা নেগেটিভ কাজ, তো নিচের পজিটিভ কাজের সাথে কাটাকাটি হয়ে নিচের সম্পূর্ণ ক্ষেত্রটা চলে গেল, নিচের এই আন্ডারে এই লাইন বরাবর যে ক্ষেত্রটা ছিল এটা চলে গেল। আবার রুদ্রতাপে যখন সংকোচন হয়েছে, তখন আবারও এই নিচের এই বরাবর কাজটা আমার চলে গেল, নিচের এই বরাবর কাজটা আমার আর নাই, এটা আমার ভ্যানিশ, এই বরাবরের কাজটা আমার ভ্যানিশ। তো এখন আমার জাস্ট একটা ক্ষেত্র আছে না, এই যে একটা ক্ষেত্র, এবং এই ক্ষেত্রটা দ্বারাই আমার কাজ নির্দেশ করতেছে, আমার সম্পূর্ণটা প্রত্যাবর্তী প্রক্রিয়া হয়েছে, এবং আমি কিছুটা কাজ পাইছি, আবার আমার আগের অবস্থান আমি 1-এ যেতে পারছি। তো এখানে 4 নম্বরের ক্ষেত্রে আমার কাজটা তো আমি লিখি নাই। 4 নম্বরের ক্ষেত্রে ধরো আমার কাজটা যদি dq is equal to du plus dw হয়, তো এখানে আমার 0 is equal to du plus dw। কি বলছিলাম, এখানে আমার আয়তন যেহেতু কমছে, আয়তন কমলে আমার কাজ কি নেগেটিভ, কাজ নেগেটিভ। তো কাজ যদি নেগেটিভ হয়, অবশ্যই আমার du পজিটিভ। তো অর্থাৎ আমি বলতে পারি du is equal to minus dw, du is equal to minus dw। অর্থাৎ আমি 4 নম্বরের ক্ষেত্রে যদি লিখি w4 is equal to আমার নেগেটিভ, w4 হচ্ছে আমার নেগেটিভ, W4 আমার নেগেটিভ। তো আমি যদি নিট কাজটা হিসাব করি, আমার মোট কাজ W W এন, নেট কাজটা যদি আমি হিসাব করি W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4, এখানে আমার W1 কি পজিটিভ না, W1 পজিটিভ, W2 কি পজিটিভ, W2 আমার পজিটিভ, আমি উপরে থেকে লিখছি W2 আমার পজিটিভ, W3 W3 কিন্তু আমার নেগেটিভ, W3 আমার নেগেটিভ, আবার W4 আমার নেগেটিভ। এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি যে আমার W2 আর W4 অর্থাৎ রুদ্র, রূপ্র এবং রুষ, লেখাটা অস্পষ্ট হইতেছে, আমি আরেকবার একটু লিখি। এখানে আমার যে W2 রূপ্র এবং W4 রুষ, এই দুইটা পরস্পরের সাথে কাটাকাটি যাবে। কেন কাটাকাটি যাবে আমি একটু পরে এক্সপ্লেন করবো, জাস্ট এখন মাথায় রাখো যে এই দুটা কাটাকাটি যাবে, এবং আমার বাকি থাকবে W1 মাইনাস W3। অর্থাৎ এখানে আমার W1, এখানে কি W1, আমার W1 কি, এখানে আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্রতে আমরা কি পাইছি, W is equal to Q। তো W1 is equal to আমার কি হবে Q1, আর W3 কি W3, এখানে দেখো, এখানে দেখো, এখানে আমার W is equal to Q। আমার যেহেতু কাজ ঋণাত্মক, W নেগেটিভ হয়েছে, আমার কিউটাও কিন্তু নেগেটিভ। তো আমরা বলতে পারি যে আমার এখানে Q2 পরিমাণ তাপ শক্তি সে বর্জন করছে। তো এখানে আমার
কিউ টু পরিমাণ তাপ শক্তি বর্জন করছে এবং পুরো আমার ডাব্লিউ অর্থাৎ আমার কাজের সূত্রটা আমি পাইতেছি ডাব্লিউ ইকুয়াল টু কিউ ওয়ান মাইনাস কিউ টু, এটা আমার হইতেছে, এই জিনিসটা আমি পাইতেছি। অর্থাৎ আমার ইঞ্জিনের ক্ষেত্রে এই সূত্রটা সর্বদা সঠিক, সঠিক, এই সূত্রটা আমার সর্বদা সঠিক। আমরা এই সূত্রটা আবার ঘুরে ফিরে পাইতেছি। এখন আমি নিচে যাই, নিচে দেখো আমি একটা গ্রাফিকে রাখছি, নিচে এই গ্রাফটা দেখো, এই গ্রাফটা আমার সেম ওই জিনিসটাই রিপ্রেজেন্ট করতেছে, পিভি গ্রাফ। এখানে আমার যখন 1 নম্বর অবস্থা ছিল, 1 নম্বর অবস্থা যদি আমি এ ধরি, তখন আমার পি1 বি1 ছিল, এবং সমষ্ণ প্রক্রিয়ায় 1 নম্বর প্রক্রিয়া কি করছে, আমার পি1 বি1 থেকে পি2 বি2 তে গেছে, বি চলে গেছে, বি বিন্দুতে গেছে। যেহেতু এটা সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া আমার টি স্থির, তো এখানেও আমার টি1, এখানেও আমার টি1, এটা আমার 1 নম্বর প্রক্রিয়া গেল। এখন 2 নম্বর প্রক্রিয়া, 2 নম্বর প্রক্রিয়াতে আমার পি2 ভি2 থেকে পি3 ভি3 তে গেছে, কি প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এটা আমি সমষ্ণ লিখলাম, এটা আমি রু লিখলাম, এটা আমার 2 নম্বর প্রক্রিয়া। সে করলো কি, পি2 ভি2 থেকে পি3 ভি3 তে গেছে। যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এখানে কি আমার তাপমাত্রাটা কি সিতে চেঞ্জ হবে না? অবশ্যই হবে। তো এটা আমার টি2, এটা আমার টি2 আমি ধরলাম। তো সিমিলারলি আমরা পরবর্তীতে কি করছিলাম, সমষ্ণ সংকোচন করছিলাম। তো সমষ্ণ সংকোচন করছিলাম, এটা আমার 3 নম্বর সাইকেল। এখানে কি হলো, আমার পি3 ভি3 থেকে পি4 ভি4 এ গেল, পি4 ভি4 এ গেল। এটা আমার রুদ্ধতাপীয় এটা আমার সমষ্ণ সংকোচন হয়েছে, সরি এটা আমার র লেখা মনে হইতেছে, এটা স হবে, সমষ্ণ সমষ্ণ সংকোচন হয়েছে। তো এখান থেকে আমার এটাও টি2 হবে, এটাও টি2 হবে, কারণ সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা চেঞ্জ হবে না, এটাও টি2, এটাও টি2। আবার পরবর্তীতে কি বলছিলাম, যে পি4 ভি4 থেকে পি1 বি1 এ যাবে, সেটা হবে আমার রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় সংকোচন। এটা আমার 4 নম্বর পয়েন্ট, রুদ্ধতাপীয় সংকোচন। এবং আমি আমার সেম আগের অবস্থায় ফিরে যাব। এখন প্রতিটা ধাপে যদি আমি কৃতকাজের মানটা হিসাব করি, তো ডাব্লিউ1 ইজ ইকুয়াল টু আমার কি, যেহেতু সমষ্ণ প্রক্রিয়ায়, এটা আমার 1 নম্বর প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া পি1 বি1 থেকে পি2 বি2 তে গেছে। আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ কি, এন আর টি। এখানে টি কি, 1, কারণ কি, এখানে তাপমাত্রা সেম, টি1 লন শেষ ভি2 আদি ভি1। এখানে আমরা অবশ্যই মনে রাখবো যে উপরেরটা হবে শেষ, নিচেরটা হবে আদি, শেষ নিচেরটা আদি। এটা হচ্ছে আমার প্রথম এক। ডাব্লিউ টু, ডাব্লিউ টু, এখানে কি হয়েছে, আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংকোচন প্রসারণ হয়েছে, রুদ্ধতাপীয়তে প্রসারণ হয়েছে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সূত্রটা কি জানি, এন আর 1 - গামা শেষ বিয়োগ আদি। এখানে শেষ কি, টি2, শেষ হচ্ছে কি আমার টি2, আদি কি আমার টি1। এই যে টি1 আমার আদি, টি2 আমার শেষ 2 নম্বর প্রক্রিয়াতে। তো এটা হচ্ছে আমার 2 নম্বর প্রক্রিয়া কৃতকাজ। 3 নম্বর প্রক্রিয়া ডাব্লিউ3, ডাব্লিউ3তে দেখো আমার পি3 ভি3 থেকে পি4 ভি4 এ গেছে, কি প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়ায়। কি হয়েছে, সমষ্ণ প্রক্রিয়ায় সংকোচন হয়েছে গেছে। তো এখান থেকে আমি লিখতে পারি এন আর টি, টি কি হবে টি2, কারণ এখানে আমার টি2, এখানে আমার টি2, টি সেম কারণ এটা সমষ্ণ প্রক্রিয়ায়, টি2 লন ভি শেষ, শেষ কোনটা ভি4, ভি4 হচ্ছে আমার শেষ, আর আদি কোনটা ভি3, এটা আমার 3 নম্বর। এখন ডাব্লিউ4, ডাব্লিউ4 কি হবে আমার, এন ডাব্লিউ4 কি হবে আমার, আমার এটাই রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংকোচন হয়েছে, অর্থাৎ আমার পি4 ভি4 থেকে পি1 বি1 এ গেছে, আমার টি2 থেকে টি1 এ গেছে, টি2 থেকে টি1 এ গেছে। তো এখান থেকে আমি পাই এন আর 1 - গামা। এখানে আমার শেষ কি টি1, টি1 এ গেছে, টি1 এ গিয়ে শেষ হয়েছে, আর আদি কি আমার টি2, এটা আমার 4 নম্বর। এখন আমি এখান থেকে মোট নিট কাজের জন্য একটা সূত্র যদি প্রতিপাদন করতে চাই, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, ডাব্লিউ1 প্লাস ডাব্লিউ2 প্লাস ডাব্লিউ3 প্লাস ডাব্লিউ4। এখানে পজিটিভ নেগেটিভের কথা চিন্তা করো না, কারণ আমি সম্পূর্ণটা কাজটাই প্রথমে আগে যোগ করে নিলাম, পরবর্তীতে আমরা দেখবো যে কাজটা পজিটিভ হয় না নেগেটিভ হয়, সেটা অন্য বিষয়। তো আগে আমি রাখলাম এটা এন আর টি1 লন ভি2 বাই ভি1, পরবর্তীতে ডাব্লিউ2 কি, এন আর 1 - গামা টি2 মাইনাস টি1 প্লাস এন আর টি2 লন ভি4 বাই ভি3, তারপর কি প্লাস এন আর 1 - গামা টি1 মাইনাস টি2। এখন এন আর যদি আমি কমন নিই, এখানে আমার কি থাকে টি1 লন ভি2 বাই ভি1, মানে আমি সমষ্ণটা একসাথে করলাম, রুদ্ধতাপীয়টা একসাথে করলাম, আর টি2
লন v4 বাই v3 সমষ্ণ একসাথে করলাম, এখন রুদ্রতাপীয় একসাথে and r 1 মাইনাস গামা t2 মাইনাস t1। আমি যেহেতু কমন নিতে পারি t2 মাইনাস t1 কমন নিলে আমার কি হয় এখানে প্লাস t1 মাইনাস t2। তো এখান থেকে দেখো আমার t2 কাটা যায়, t1 কাটা যায়, আমার মোট কি থাকে এখানে 0। তো 0-এর সাথে এটা গুণ করো 0। তো আমার ফাইনাল অ্যান্সারটা কি আসে এখানে দেখো এন আর t1 লন v2 বাই v1 লন v2 বাই v1 প্লাস t2 লন v4 বাই v3। আমার মোট কাজ নির্ণয়ের জন্য কার্নোচক্রে এই সূত্রটাই আমি চাইলে প্রয়োগ করতে পারি। তো এখন বুঝতে পারলাম কেন আমার রুদ্রতাপীয় জিনিসটা কাটাকাটি যাবে গেছে, এই যে পরস্পরের সাথে কাটা গেছে এবং আমরা ফাইনালি এই সূত্রটা পাইছি। এটা আমার কাজ নির্ণয়ের জন্য সূত্রটা। তো এখন যদি আমরা একটু কার্নো ইঞ্জিনটা বোঝার চেষ্টা করি, কার্নো ইঞ্জিনে মোট কয়টা অংশ থাকে? কার্নো ইঞ্জিনে মোট 4টা অংশ থাকে। একটা হচ্ছে সিলিন্ডার যার সাথে একটা পিস্টন থাকবে, 2 হচ্ছে আমার সোর্স, 3 হচ্ছে আমার সিঙ্ক, 4 হচ্ছে আমার স্ট্যান্ড। তো এখানে আমার থাকে আদর্শ গ্যাস। এটা আমার পিস্টন, বাইরের যে কাটা কাটা অংশগুলো দাগ দেওয়া অংশগুলো এটা হচ্ছে আমার এই মানে তাপ কুপরিবাহী অংশ নির্দেশ করতেছে। তো ফার্স্টে হয় কি আমার যে সিলিন্ডারটা, সেই সিলিন্ডারটার সোর্সে বসে, SOURC সোর্স প্লাস সি দিয়ে সিলিন্ডার বুঝে নিও সিলিন্ডার। তো তারা কতক্ষণ পর্যন্ত বসে থাকে? যতক্ষণ না পর্যন্ত তাদের তাপমাত্রা T1 হয়। দুইজনের তাপমাত্রা যতক্ষণ না পর্যন্ত T1 হয়। যখন T1 হয়ে যায়, Q1 পরিমাণ তাপ শক্তি সে নিয়ে V1 থেকে, আগে তার আয়তন যদি V1 থাকে, সে V1 থেকে V2 তে যায়, V1 থেকে সে V2 তে যায়। এখন তার এই যে আয়তনটা বাড়ছে, সেই আয়তনটা কোন প্রক্রিয়ায় বাড়লো? সমষ্ণ প্রসারণ। তার সমষ্ণ প্রসারণে তার আয়তন বাড়লো এবং Q1 পরিমাণ সে তাপমাত্রা গ্রহণ করলো। এখন 2 নম্বরে সে করে কি? 2 নম্বরে সে আবার স্ট্যান্ডে বসে, এই সিলিন্ডারটা স্ট্যান্ডে বসে এবং এই স্ট্যান্ডে বসে সে রুদ্রতাপীয় প্রক্রিয়া, যেহেতু এটা তাপকুপরিবাহী অংশ, যখন এটা বসে তখন তাপটা আর বের হতে পারে না এবং কোনো তাপ ভিতরে আসতে পারে না। তখন রুদ্রতাপীয় প্রক্রিয়ায় সে প্রসারণ ঘটায় নিজের এবং তার আয়তন এই যে V2 থেকে ধরো V3 তে নিল। এখন আমি গ্রাফ যদি দেখি, আমার আয়তন V1 থেকে V2 তে গেছে এবং রুদ্রতাপীয় প্রক্রিয়া V2 থেকে V3 তে গেছে। কোন 3 নম্বরে আমার এই সিলিন্ডারটা আবার সিঙ্কে বসে, সিঙ্ক প্লাস সি, এবং এখানে বসে সে তাপমাত্রা তার তাপটা বর্জন করে, কিছু একটা তাপ বর্জন করে। তো এখন বর্জন করে সে আয়তন কমায় ফেলে এবং আয়তন কমায় ফেলা এখন সে সিঙ্কে বসে সিঙ্কের তাপমাত্রা T2, মানে এটা অনেক নিম্ন তাপমাত্রা সম্পন্ন একটি জায়গা। এখানে সে কিছু পরিমাণ তাপ বর্জন করে সে আয়তন কমায় ধরো V4 আনলো, V4 সে একটা আয়তন আনলো, একটু নিচে হয়ে গেছে, ধরো সে V4 আয়তনটা নিয়ে আনলো কিছু পরিমাণ তাপ বর্জন কইরা। এই আয়তনটা কমছে কোন প্রক্রিয়ায়? সমষ্ণ সংকোচন প্রক্রিয়ায়, এবং সে এখানে Q2 পরিমাণ তাপটা ঢেলে দিছে। এখন লাস্টে সে করে কি? 4 নম্বরে স্ট্যান্ড প্লাস সি। এখন এখানে সে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আবারও সংকোচন করে এবং তার আয়তন V1 এ আনে। এই যে গ্রাফটা দেখো, সে কি করছে? সমষ্ণ প্রক্রিয়ায় V1 থেকে V2 তে গেছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় V2 থেকে V3 তে গেছে এবং সমষ্ণ সংকোচন প্রক্রিয়ায় V3 থেকে V4 এ গেছে এবং রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়ায় V4 থেকে V1 এ গেছে। এভাবে একটা সাইকেল সম্পূর্ণ হয় কার্নো চক্রের। আবার সে 4 থেকে আবার 1 এ যায়, 1 থেকে 2 এ যায়, 2 থেকে 3 এ যায়, 3 থেকে 4 এ যায়, আবার 4 থেকে 1 এ যায়। এভাবে সাইকেলটা কন্টিনিউ হয়। এই কার্নোর যে ডায়াগ্রামটা, এটা সম্পূর্ণ এই জিনিসটাই নির্দেশ করতেছে। এখানে দেখো কিছু পরিমাণ হিট Q1 সে নিল এবং এই যে উপরে এর চিহ্ন দ্বারা বুঝাইতেছে তার আয়তন বাড়ছে। এটা হচ্ছে আমার সমষ্ণ প্রক্রিয়ায় আয়তন বাড়ছে এবং পরবর্তীতে
এই যে বাইরে দেখো অনেক মোটা একটা অংশ, এই মোটা অংশ দ্বারা বুঝাইতেছে যে এটা রুদ্রতাপীয় প্রক্রিয়া, তার আয়তন বাড়াইতেছে। এই যে উপরে দেখো পিস্টনের যে দিকটা সেটা উপরের দিকে, তো সে তার আয়তনটা বাড়াইছে। এবং 3 নাম্বার প্রক্রিয়া সে করলো কি, আবার 3 নাম্বার প্রক্রিয়ায় কিছু Q2 পরিমাণ হিট সে বর্জন করলো। Q2 পরিমাণ হিট বর্জন করার কারণে তার আয়তনটা কমলো। এই যে দেখো আয়তনটা নিচের দিকে দেখাইতেছে, মানে পিস্টনটা নিচের দিকে নামতেছে, আয়তন কমতেছে। এবং আবার সে 4 নাম্বারে করলো কি, এই যে বাইরে মোটা পুরুত্ব অংশ, এটা আমার অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, মানে আমার রুদ্রতাপীয় প্রক্রিয়ায় সে আবার নিজেকে সংকোচন করছে এবং আয়তন কমাই দিছে। কমায় সে আবার আগের আয়তন, এই যে এখানে আবার শুরু করলো, আগের আয়তন V1-এ আনলো এবং সে আবার শুরু করলো সাইকেলটা সম্পূর্ণভাবে চলতে থাকে। এবং আমার কাজটা কি হলো, W=Q1 - Q2, আমার কাজটা আসলে এটাই হলো। তো আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট যে টপিক সেটা হচ্ছে আমার দক্ষতা দক্ষতা মানে কি, এটা এটা কি হবে আমার, আমরা যখন কাজ ক্ষমতা শক্তি অধ্যায় পড়ছি তখন আমরা দেখছি যে এটা মানে কি, পি আউটপুট বাই পি ইনপুট, অর্থাৎ আমার ক্ষমতা যতটুকু আমি পাচ্ছি তা যদি আমি যতটুকু ইনপুট করতেছি তা দ্বারা ভাগ করি, তাহলে আমি আমার ক্ষমতাটা, তাহলে আমি আমার দক্ষতাটা পাইতেছি। মানে সে কতটুকু কাজ করতে সক্ষম, সে কতটুকু কাজ করতে পারে, এটা আমার দক্ষতা দ্বারা বোঝায়। এখন এটা আমার W/Q, এই তাপগতিবিদ্যা। এখন এই তাপগতিবিদ্যার ক্ষেত্রে আমার এটা মানে হচ্ছে আমি যতটুকু কাজ করছি এবং আমি যতটুকু তাপশক্তি পাইছি তার অনুপাত। এটা হচ্ছে আমার এটা যদি আমি একটু সুন্দর মতো লিখি, W কি ভাই, Q1 - Q2, Q1 কি হবে আমার 1 - Q2/Q1। এই সূত্রটা আমার যে কোনো তাপ ইঞ্জিনের ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো তাপীয় ইঞ্জিন ফলো করে, যে কোনো তাপীয় ইঞ্জিন ফলো করে, যে কোনো তাপীয় ইঞ্জিন, এটা কার্নো ইঞ্জিনও ফলো করে। কিন্তু কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে একটা বিশেষ ক্ষেত্র আছে। কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আবার সূত্রটা হয় কি জানো, এটা = 1 - T2/T1। এই সূত্রটাও হয় আমাদের বইয়ে, বলছে কি Q সমানুপাতিক T, এবং তারা এখান থেকে আনছে Q2/Q1 = T2/T1। এখন এই T2/T1টা এবং T2/T1টা তারা ওখানে বসায় এই সূত্রটা আনছে। তো এই জিনিসটা না আসলে সর্বদা সত্য না, মানে কিউ সমানুপাতিক টি, এই জিনিসটা না সর্বদা সত্য না। এটা শুধুমাত্র কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে সত্য হতে, এটা শুধুমাত্র কার্নো ইঞ্জিন, অর্থাৎ যেটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, তার জন্য এটা সঠিক হইতে পারে। এই জিনিসটা এই জন্য সঠিক হতে পারে। তো আমি কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে যদি জিনিসটা নির্ণয় করতে চাই, তো আমি যদি আগে এটা নির্ণয় করতে যাই, এটা মানে কি W/Q1, আর W মানে কি আমার এখানে W1 + W3, আমি প্রত্যাবর্তী কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে। আর Q1 কি W1 হবে, কারণ কি আমরা ওই যে দেখো কার্নো ইঞ্জিন প্রথম ধাপের ক্ষেত্রে DQ = DW, তাই না? প্রথম ধাপের ক্ষেত্রে DQ = DW, অর্থাৎ Q1 = W1, Q1 আমার W1 প্রথম ক্ষেত্রে, Q1 W1। আর আমার সম্পূর্ণ কার্নো সাইকেলের ক্ষেত্রে কাজটা হয় কত দ্বারা, W1 + W3 দ্বারা। W1 + W3 দ্বারা আমার সম্পূর্ণ কাজটা হয়ে থাকে কার্নো চক্রে। তো এখান থেকে আমি লিখতে পারি, আমি যদি সূত্র বসাই দিলে আমি লিখতে পারি nRT1 ln V2/V1 plus nRT2 ln V3/V4, nRT1 ln V2/V1। এটা এখন এখান থেকে আমি nr চাইলে কমন নিয়ে কাটাকাটি করতে পারি। তো আমার বাকি থেকে কি T1 ln V2/V1 প্লাস T2 ln V, এটা আমার V3 না রে ভাই, সরি V3 না, V4/V3 হবে, V4/V3 হবে, V4/V3। এবং এখানে আমার হবে কি T1 ln V4/V3। এখন আমার V4/V3, সরি এইখানে আবার ভুল করে ফেলছি, এটা V4/V3 হবে না, সরি এটা আমার V2/V1ই হবে। তো এখানে আমার এই যে V4/V3 জিনিসটা আমার একটু ডিস্টার্ব করতেছে, কারণ এই জিনিসটার জন্য না আমি আসলে এই নিচের এই লন কাটাকাটি করতে পারতেছি না। এই জিনিসটা আমার ডিস্টার্ব করতেছে। তো এটা কি সিস্টেম করা যায়, এটা কিভাবে আমি দূর করতে পারি?
এটা দূর করার জন্য ধরো আমি একটা পদ্ধতি আনলাম। এখানে দেখো প্রথম প্রক্রিয়া, এখানে আমার প্রথম প্রক্রিয়াটা কি, এই গ্রাফ থেকে দেখো প্রথম প্রক্রিয়াটা আমার সমষ্ণ, দ্বিতীয় প্রক্রিয়াটা আমার রুদ্ধ, তৃতীয় প্রক্রিয়াটা আমার সমষ্ণ, চতুর্থ প্রক্রিয়াটা রুদ্ধ। তো আমি এখানে আনতে পারি প্রথম প্রক্রিয়ার ক্ষেত্রে P1V1 ইজ ইকুয়াল টু P2V2 আনতে পারি না? অবশ্যই আনতে পারি, কারণ আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এই সূত্রটা খাটে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এই সূত্রটা কেমন হবে? P2V টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু P3V3 টু দি পাওয়ার গামা। এটা আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে হবে। এখন 3 নম্বর ক্ষেত্রে আমার সমষ্ণ প্রক্রিয়া, তো এখানে কি হবে? P3V3 ইজ ইকুয়াল টু P4V4, এটা আমার 3 নম্বর। এবং 4 নম্বরে কি হবে? P4V4 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু P1V1 টু দি পাওয়ার গামা, এটা আমার 4 নম্বর। এটা আমার 4 নম্বর। তো এখন আমি চাইলে একটা কাজ করতে পারি, তা হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। এখানে আমি ডাইরেক্ট যদি লিখি P1V1 না, আমি জাস্ট আগে লিখি P গুলো একসাথে লিখি, V গুলো একসাথে লিখি, P1 P2 P3 P4 ইন্টু V1 V টু দি পাওয়ার গামা V3 V4 টু দি পাওয়ার গামা। এখানেও সেম P1 P2 P3 P4 ইন্টু V2 V3 টু দি পাওয়ার গামা V4 V1 টু দি পাওয়ার গামা। এখন এই জিনিসটা কি কাটা যাইতেছে না? অবশ্যই কাটা যাইতেছে। তো এখানে আমি করলাম কি, V2 আর V4 একসাথে রাখলাম, এবং এখান থেকেও V2 আর V4 এই সাইডে আনলাম। তো এখানে আমার থাকে কি, V2 গামা V4 টু দি পাওয়ার গামা, থাকে V2 V4। তো এখানেও থাকে কি আমার V1 টু দি পাওয়ার গামা V3 টু দি পাওয়ার গামা V1 V3। এখন এখান থেকে আমি একটা লাইন লিখতে পারি না? এখান থেকে আমি একটা লাইন যদি ডাইরেক্ট লিখে ফেলি, V2 V4 গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু V1 V3 গামা মাইনাস 1। এই জিনিসটা আমি কিন্তু একবারে লিখতে পারি, সূচকের নিয়ম। তো এখান থেকে আমি পাই কি, V2 V4 ইজ ইকুয়াল টু কি, V1 V3। তো সুতরাং এখান থেকে আমি একটা সম্পর্ক পাই, V4/V3 ইজ ইকুয়াল টু কি আমার V1/V2। এই সম্পর্কটা আমি পেতেছি। এখন এই সম্পর্কটা কি আমি চাইলে উপরে বসাই দিতে পারি না? এই যে এখানে এই লাইনটা আমি বসাই দিতে পারি না? অবশ্যই পারি। তো এখানে আমি বসাই দিই, এখানে আমার T1 ln V2/V1 প্লাস T2 ln V1/V2, T1 ln V2/V1। এখানে দেখো এবার T1 ln V2/V1 মাইনাস T2 ln V2/V1। আমি এটা লিখতে পারি, কিভাবে লিখতে পারি? লগারিদমের নিয়মে। লগারিদমের নিয়মটা যদি আমি একটু বুঝাই, ধরো এই যে আমার কাছে ln V1/V2 ছিল, এখন আমি চাইতেছি কি V2 উপরে লিখবো, V1টা নিচে লিখবো, লিখতে পারি, আমি চাইলে কোনো সমস্যা নেই, লিখতে পারি V2/V1 এটা লিখতে পারি। কিন্তু আমার শর্ত, এখন ব্রেকেটে আমার -1 লিখতে হবে পাওয়ারে, তাহলে কিন্তু আমার এই V1টা উপরে আর V2টা নিচে নির্দেশ করতেছে, ন্যাচারালি জিনিসটা আমার নির্দেশ করতেছে। এখন আমার লনের পাশের জিনিসটার মাথায় কিন্তু একটা পাওয়ার আছে, তো আমি চাইলে পাওয়ারটা এখন লনের সামনে আনতে পারি, -1 ইন্টু লন V2/V1। তো এখান থেকে আসলে আমার এই লাইনটা আমি লিখছি ডাইরেক্ট। তোমরা যারা লগারিদমের নিয়ম জানো তোমরা এটা বুঝতে পারছো, V2/V1, তারপর আমি একটু লিখে দিলাম। তো এখান থেকে আমি চাইলে লন V2/V1 কাটাকাটি করতে পারি পরস্পরের সাথে। এখানে আমার বাকি কি থাকে, T1 মাইনাস T2 T1। এখান থেকে আমি পাই 1 মাইনাস T2/T1। সুতরাং আমি আমার সেই ইটার কাঙ্ক্ষিত সূত্রটা প্রমাণ করতে পারছি, 1 মাইনাস T2/T1। এখন এই শর্তটার থেকে আমি আরেকটা সূত্র বানাইতে পারি, তা হচ্ছে কি Q2/Q1 ইকুয়াল টু T2/T1। এখন এই শর্তটা আমার সর্বদা প্রত্যাবর্তী ইঞ্জিনের জন্য প্রযোজ্য। প্রত্যাবর্তী ইঞ্জিন জন্য প্রযোজ্য। অনেক সময় দেখবা বোর্ড কোশ্চেনে কিছু কিছু কোশ্চেন আছে যে এই ইঞ্জিনটা একটা প্রত্যাবর্তী ইঞ্জিন, প্রমাণ করো। তখন আমার এই এই শর্তটা দ্বারা প্রমাণ করতে হবে। অর্থাৎ আমি চাইলে এভাবে একটু সাজিয়ে লিখতে পারি যে Q1/Q2 ইজ ইকুয়াল টু T2 না, এটা T1 হবে,
T1/T2, এটা আমার প্রত্যাবর্তী প্রক্রিয়া নির্দেশ করে, প্রত্যাবর্তী প্রক্রিয়া মানে প্রত্যাবর্তী ইঞ্জিনের জিনিসটা নির্দেশ করে, অর্থাৎ আমার যে গৃহীত তাপ বাই বর্জিত তাপ ইজ ইকুয়াল টু তাপ উৎসের তাপমাত্রা বাই তাপগ্রাহকের তাপমাত্রা, এই জিনিসটা আমার প্রত্যাবর্তী ইঞ্জিনের জন্য সর্বদা প্রযোজ্য। তো এখন বুঝলাম যে আমাদের প্রত্যাবর্তী ইঞ্জিনের জন্য এই জিনিসটা সর্বদা সত্য, যে কিউ সমানুপাতিক টি, প্রত্যাবর্তী ইঞ্জিনের জন্য এই জিনিসটা সর্বদা সত্য প্রত্যাবর্তী ইঞ্জিনের জন্য। কিন্তু অন্যান্য সাধারণ ক্ষেত্রে না আমাদের এই জিনিসটা সবসময় খাটে না। সাধারণ কিছু জিনিসের সময় সবসময় এই জিনিসটা খাটবে না, সবসময় খাটবে না, খাটবে কিছু কিছু ক্ষেত্রে থাকবে, যেটা একদম স্পেশাল কিছু থিওরি, স্পেশাল কিছু একটা, ধরো স্পেশাল কিছু একটা কন্ডিশন, তখন এগুলো মিলবে, কিন্তু এমনি সাধারণত এটা মিলে না। এটা এরকমই। তো বুঝতে পারলাম আমাদের কিভাবে কিভাবে এই সূত্রগুলো আসলো। তো আজকে বলতে গেলে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের অনেক কিছুই শেষ। তাপ ইঞ্জিন শেষ, কার্নো ইঞ্জিন শেষ, তারপর ইঞ্জিনের দক্ষতা নির্ণয় শেষ, কার্নো ইঞ্জিনের দক্ষতা নির্ণয় শেষ। তো আজকের ক্লাসটা আমাদের আসলে এতটুকুই। তো আমাদের এখন এই ক্লাসটা এতটুকুই। আমাদের জাস্ট আর দুইটা টপিক আছে, একটা হচ্ছে রেফ্রিজারেটর, একটা এন্ট্রপি। এই দুইটা টপিকের মাধ্যমে আমাদের ক্লাস মানে এই থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা শেষ হবে। আমরা নেক্সট ক্লাসে এই দুইটা টপিক শেষ করব, সাথে অনেকগুলা কোশ্চেন সলভ করব, এবং আরেকটা ক্লাস আসবে, সেই ক্লাসটা আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন সলভ করব। এই যে লেকচার 8-9 ভিত্তিতে যে যে কোশ্চেনগুলো আসতে পারে ইঞ্জিনিয়ারিংয়ে আমরা শেষ করব। তো আজকের ক্লাসটা এতটুকুই। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।